সো আজকে যে গল্প বা সিনেমা বা যে চলচ্চিত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম কালকি 2898 এডি। প্রথমত এটা ইন্ডিয়ান সিনেমা। আমি বলছি না ইন্ডিয়ান সিনেমার গ্রাফিক্স ভালো না, মানে এটা ইন্ডিয়ায় তৈরি। প্রথম এটাই আমার ভাবতে অসুবিধা হচ্ছিল, ইন্ডিয়ায় কি করে এই জিনিস তৈরি করতে পারে। হ্যাঁ মানছি, এখন কিছু বছর ধরে ইন্ডিয়ার মাইথোলজিকে এক্সপ্লোর করা হচ্ছে, ঠিক আছে। এবার তো সেই দিক দিয়ে দেখতে গেলে মাইথোলজিক্যাল জনরার বই এটাও, কিন্তু এটা শুধু মাইথোলজি না, এর মধ্যে সায়েন্সও আছে। এই বইটা দুটো জিনিসের ভর করে তৈরি, এক হচ্ছে মডার্ন সায়েন্স, আর এক হচ্ছে মাইথোলজি। পারফেক্ট কম্বিনেশন ছিল এই বইটা, মাইথোলজিক্যাল সায়েন্স, মাইথোলজি আর হচ্ছে সায়েন্স। তো গল্প শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে, প্রথমে যে সিনটা তোমরা দেখতে হবে সেটা হচ্ছে মহাভারতের সিন। তোমার সেই মহাভারতের যুগে নিয়ে যাওয়া হচ্ছে। কোন জায়গাটা? যেখানে অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র তাকে পরীক্ষিতের দিকে বা উত্তরার পেটে বা গর্ভের দিকে ছেড়ে দেবে। কেন ছাড়বে? কারণ ও চেয়েছিল পাণ্ডবদের কোনো শেষ বংশ যেন কেউ না বেঁচে থাকে, কোনো যেন কেউ না বাঁচে, বংশ যেন বিনষ্ট হয়ে যায়। কারণ অশ্বত্থামার বাবাকেও কিন্তু ছল করে মারা হয়েছিল। ওই অশ্বত্থামা হতইতি গজে, ওই হাতি বলে, ওই সব কিছু তোমার গল্প বলে দেবে, যে কেন অশ্বত্থামা রাগ করছে, অশ্বত্থামার মধ্যে কিসের এত রাগ, সব কিছু ডিটেলস ওরা বলে দেবে। তাই আমি বলে রাখছি যে ওই অশ্বত্থামা হতইতি গজ বলে হাতিকে মেরে বলবে আমি অশ্বত্থামা মরে গেছে। এবার ও সেই যেই দ্রোণাচার্য শুনবে যে আমার ছেলে মরে গেছে, সব অস্ত্র অস্ত্র ফেলে গিয়ে আমার ধ্যানে বসে, তখন দৃশ্যদুম্ন সে গলা উড়িয়ে দেবে। যাই হোক, ওই জায়গাটাতে গল্পটা শুরু হচ্ছে। এবার অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। একটা পয়েন্ট এটা মিস করে গেছে, যে অশ্বত্থামাকে ব্রহ্মাস্ত্র প্রথমে যে পরীক্ষিতের দিকে ছাড়েনি, ছেড়েছিল হচ্ছে অর্জুনের দিকে। এবার অর্জুনের দিকে যে ব্রহ্মাস্ত্র ছেড়েছে, অর্জুনও ব্রহ্মাস্ত্র ছেড়েছে, কিন্তু পয়েন্ট ইস অর্জুন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে আনতে পারতো, অশ্বত্থামা কিন্তু পারতো না। যাই হোক, এবার ছেড়েছে। এবার কৃষ্ণ বলেছে দেখো দেখো, তোমরা যে ব্রহ্মাস্ত্র ছেড়েছো, দুটো ব্রহ্মাস্ত্র যদি একসাথে ক্ল্যাশ হয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং তুমি ধনঞ্জয় ফিরিয়ে নাও। এবার কৃষ্ণর কথায় অর্জুন ফেরেনি, অর্জুন ফিরিয়ে নিয়েছিল, কিন্তু অশ্বত্থামা তো ফেরাতে পারে না, অশ্বত্থামা সেই বিদ্যা জানেও না। ও কি করলো, বললো সে যখন ফেরাতে পারছো না, আমাদের এই যে দিক, মানে ব্রহ্মাস্ত্রের যে দিক, তুমি এটা ঘুরিয়ে দাও। ঘুরিয়ে দিল। ঘুরে দাও কোন দিকে? উত্তরার গর্ভের দিকে, যেখানে পাণ্ডবদের শেষ জীবন বা শেষ বংশধর পালিত হচ্ছে। গিয়ে লাগে উত্তরার পেটে। পরে যদিও কৃষ্ণ নিজের যোগশক্তি, নিজের ব্রহ্মশক্তি বলো বা নিজের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে আমাদের পরীক্ষিতকে বাঁচায়, সেই পরীক্ষিত মারা যাওয়ার সাথে সাথেই শুরু হয় কলিযুগের, মানে ওখানে পরীক্ষিতের সাথে কলিযুগের সম্পর্ক আছে। যে বলেছিল যে পরীক্ষিত যতদিন বেঁচে আছে কলিযুগ নিজে রাজত্ব করতে পারবে না, রাজত্ব ছড়াতে পারবে না, এই জন্য পরীক্ষিতের মুকুর দিয়ে বসে নিজের স্থান নিয়েছিল। তারপর অনেক গল্প একটা আছে, এই নিয়ে আগে পুরো ভিডিও বানানো যায়, সেটা পরে হচ্ছে। আমি সিনেমার কথায় আসি। তো এরকম একটা জায়গার থেকে পুরো সিনেমাটা শুরু হচ্ছে, এরকম যে অশ্বত্থামা ছাড়লো। এবার কৃষ্ণ বলছে যে ওকে, যে তুমি যে ভুল পাপ করেছো তার জন্য তোমার কোনো শাস্তি, বিশাল বড় শাস্তি পাও না। তখন কৃষ্ণ অশ্বত্থামা বলবে তুমি যদি তোমার প্রবচন শোনার জন্য আমি বসে থাকতে পারবো না, তুমি যদি মারতে হয় তোমার সুদর্শন তলোয়ার আমার মেরে দাও। তা কৃষ্ণ বলবে যে মৃত্যু সে অনেক ভাগ্য করে পেতে হয়, তুমি যে কাজটা করেছো পাপ, তোমায় মৃত্যু দিয়ে আমি সৌভাগ্যবান করতে পারবো না বলে বলবে। তখন অশ্বত্থামা বুঝতে পারবে যে ও ভুল করেছে। পরে বলবে কখনো কি মানে আমি কি পশ্চাতাপ করতে পারবো, যে বা পরিতাপ করতে পারবো যে আমি যে ভুল কাজটা করেছি, এর তো কোনো অন্যায়ের কোনো পশ্চাতাপ হবে? বলছে হ্যাঁ, এটা এই সময় পাণ্ডবরা দেহ ছাড়বে, আমিও দেহ ছাড়বো, কিন্তু আবার আমার জন্ম হবে। আর সে সময় কলি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে সে আমার জন্ম আটকানোর মতো ক্ষমতা রাখবে। তোমাকে তখন আমাকে রক্ষা করতে হবে, তখন তোমাকে আমায় বাঁচাতে হবে। তখন ও বলবে আমি কেন? এই যে তুমি এত বড় পাপ করেছো তার পশ্চাতাপ করার একটা সুযোগ তোমায় আমি দিলাম। এখানেই সিন কাট। তারপরে সিন দেখানো হয় ওই 2898 এডির আফটার জিসাস, অবশ্যই 2898 এডি সময়কালটা দেখানো হচ্ছে, যে পুরো পৃথিবী ডিস্ট্রয়েড, না কোনো জল আছে না কোনো কিছু আছে পৃথিবীর মধ্যে বেঁচে যে মানুষের থাকার যোগ্য। কিন্তু একটা শহর এখনো টিকে আছে, যার নাম কাশী। পয়েন্ট টু বি নোটেড, কাশী কিন্তু পৃথিবীর প্রথম শহর ছিল, এত অ্যাকর্ডিং টু মাইথোলজি। আবার শেষ শহরও কাশী, ঠিক আছে এই সিনেমায়। এবার কাশীতে একটা বড় ত্রিভুজ আছে,
ত্রিভুজ বলতে কিরকম বোঝাবো, উল্টো পিরামিড। দেখানো হচ্ছে এই পিরামিডের মধ্যে তখনকার সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ধনীবান ব্যক্তিরা বাস করে। হ্যাঁ, সাধারণ মানুষও ওখানে যেতে পারে, কিন্তু তার জন্য তাকে 1 কোটি টাকা খরচ করতে হবে তখনকার। ঠিক আছে, এবার খুব চাপ। এবার সবাই যেতে চায় কিন্তু পায় না, কারণ টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে হবে ওখানে যাওয়ার জন্য। এবার ওখানে কিছু মানুষ থাকে, তারা বিশাল পাওয়ারফুল, বিশাল ক্ষমতাবান। তাদের মধ্যে একজনের নাম রিভিল হয়। আই থিঙ্ক সে ছিল এই পুরো এলাকার বড় বা পুরো জায়গার তখনকার অল ইন অল, দ্য সুপ্রিম ইয়াস্কিন। সুপ্রিম ইয়াস্কিন বলতে বোঝাই এরা সুপ্রিম ইয়াস্কিন নামটা দিয়েছে, বাট এটা পোর্ট্রে করেছে পুরো কালীকে। কারণ একটা কথা দেখাবে, একটা মানে সিন প্রথমে যখন বর্ণনা দেবে জায়গার, তখনই বলবে এই সুপ্রিম ইয়াস্কিন কেউই না, 200 বছর পুরনো রাক্ষস। তো আই থিঙ্ক এটা কালী পুরুষের বা কালীর একটা পোর্ট্রে। যাই হোক, নাইস আইডিয়া সুপ্রিম ইয়াস্কিন আর কামাল হাসান স্যার, হ্যাটস অফ। একাই একটা মানুষ একটা সিন দেখিয়ে পুরো জনরা পাল্টে দিল। মানে এই যে ইয়াস্কিনকে দেখালো না, বিশ্বাস করে ভয় পেয়ে বাধ্য হবে তুমি, তোমার মন বলবে এখানে থাকা উচিত না। সুপ্রিম ইয়াস্কিন এতটা ডেডলি দেখাচ্ছিল, লুক নিচ্ছিল আমাদের কামাল হাসান স্যার। যাই হোক, এবার 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 কথার গল্প শুরু হয় এখান থেকে, যে ওখানে যেতে গেলে তোমার ওই অ্যামাউন্টটা লাগবে, না তোমার উপরে যেতে দেওয়া হবে না। আর মাঝে মাঝে ওখান থেকে কয়েকটা গাড়ি ফাড়ি আসে, যারা নিচে এখনো ভগবানের নাম গান করে, তাদের ধরে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওপরে বন্ধ করে রাখে বা অত্যাচার করে, যাই হোক করে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যখনই কেউ কাশিতে আসতে চাইবে, সে ছেলে হোক বা মেয়ে, তাকে প্রথমে একটা সিকিউরিটি প্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে যারা মেয়ে থাকবে না, তাদের আলাদা করে নেওয়া হবে, করে নিয়ে তাদের মধ্যে দেখা হবে কে ফার্টিটাইল আর কে ফার্টিটাইল না। ফার্টিটাইল মানে কি বলা হচ্ছে, যে গর্ভধারণ করতে ক্ষমতাবান হবে। এবার মেয়েরা তো সবাই গর্ভধারণ করতে পারে, ওই গর্ভধারণ না, তখনকার দিনে দেখানো হচ্ছে গর্ভধারণ করার ক্ষমতা মানুষ চলে গেছে, খুব লিমিটেড মানুষের মধ্যে গর্ভধারণ করার ক্ষমতাটা রয়েছে, মানে মেয়েদের মধ্যে। সো ওখানে একটা স্ক্যান করা হচ্ছে যে কে পরবর্তীকালে গর্ভধারণ করতে পারবে, কে পারবে না। যারা করতে পারবে না তাদের দাসী বানিয়ে রাখা হচ্ছে, যারা করতে পারবে তাদের এক্সপেরিমেন্ট করানোর জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিসের এক্সপেরিমেন্ট বলছি আস্তে আস্তে। এবার দেখানো ওর মধ্যে একটা মেয়ে ফার্টিটাইল বা বলো তোমরা যেটা বলো যে গর্ভধারণ করতে সক্ষম। এবার তাকে ওখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তার শরীরের থেকে জিস্ট বের করা হবে একটা, যে জিস্টটা সুপ্রিম ইয়াস্কিনের দরকার। এবার সব জিস্ট ওর খাটবে না, যে জিস্ট মানে ও একটা ক্যাপসুল তোমার ওদের পেয়ে শরীরের মধ্যে ইনজেক্ট করবে, সেই ক্যাপসুলটাকে তাকে 150 দিনের বেশি রাখতে হবে, 140 দিনের একটা মাপ আছে, ওর মধ্যে বেশি গর্ভধারণ করে রাখতে হবে। যদি কোনো কেউ গর্ভধারণ করে 140 দিন বা 150 দিন থাকতে পারে, তার মানে সেই জিস্ট ইয়াস্কিন নেবে। ফেল হচ্ছে ইয়াস্কিন, পাচ্ছে না, মানে যা খুঁজছে তা পাচ্ছে না, খুবই ডিপ্রেস দেখাচ্ছে ওকে, ও ধ্যানে বসে। আর ইয়াস্কিনের লুক মানে অ্যাটমসফিয়ারটা সাংঘাতিক ছিল, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবার ইয়াস্কিন এরকম খুঁজছে, আর আরেকজনকে আমরা এখানে দেখতে পাই যে তার সুপ্রিম কমান্ডার হিসেবে এখানে নিজের নাম দেখানো হয়, তার নাম হচ্ছে আমাদের বাংলা শাশ্বত ভাই। খারাপ করেনি, ভালোই করেছে, বাট আমার মনে হয় ও যেরকম ক্যারেক্টার ক্যারি করে, ওকে আর একটু এক্সপ্লোর করার দরকার ছিল। কোথায় যেন একটু কম ইউজ হয়েছে বলে আমার মনে হলো পার্সোনালি শাশ্বতর। আবার প্রলয় শাশ্বতর নাম মনে আসলে আগে মনে আসে আবার প্রলয়, তারপর অন্য কিছু। যাই হোক, তো আমরা শাশ্বত দেখতে পাই এখানে তার সুপ্রিম কমান্ডার হিসেবে, সে তার অর্ডার ফলো করছে। ইয়াস্কিন গেল, কমান্ডার এলো, এবার আমাদের এন্ট্রি হয় আমাদের হিরো, কথাকথিত ভাবে হিরো, বাট হিরো এখানে পুরোপুরি ও না। এবার এখানে এন্ট্রি হয় প্রভাসের। প্রভাস একটা লোক যে বাউন্টি হান্টার বলতে সে লোক খুঁজে বেড়ায়, যার উপর যত বলি, কারোর হয়তো 1 লাখ টাকা বলি আছে, তাই খুঁজে দিতে পারলে 1 লাখ টাকা ও খুঁজে চলে যাবে। আর ওর একটা কথা, ও জীবনে একটা ফাইটও হারেনি। আর ওর কাছে না গাড়ি আছে, সামনে 2টো জায়গা, পিছনে একটা জায়গা, না সামনে একটা পিছনে 2টো জায়গা, এরকম একটা গাড়ি আছে। আর মানে পুরো ফিউচারিস্টিক গাড়ি, তার নাম বুজ্জি। সেখানে এআই আছে, আবার কিউট এআই। সে আবার কখন কি করতে হবে, কোথায় কি যেতে হবে, নিজেদের মধ্যে যোগ মারা, ওকে ওকে ছোট করা, ওকে ছোট করা, তারপর ঘুম থেকে তুলে দেওয়া, এই সব কাজ প্রবাসের ওই একটা কি করে, মানে ওই একটা এআই করে।
ইআই এর এবার প্রভাসের নাম এখানে ভৈরবা, শিবের আরেকটা নাম ভৈরবা। তো প্রচন্ড গায়ের জোর, মাস্কুলার বডি, একা আর্মার পরে, ব্যাস যাই হোক খুব ভালো। এবার দেখানো হয় যে প্রভাসের, দেখানো হয় যে এরকম ওকে এরকম দেওয়া হয় যে তুমি এরকম খুঁজে নিয়ে আসো, তাহলে তোমাকে আমরা এত টাকা দেবো। যারা ওপর মহলের লোকজন, যারা ওই পিরামিড থাকে ওখান থেকে অর্ডার আসে, এবার যা অর্ডার আসে সবাই বেরিয়ে ওরা ধরতে বেরিয়ে পড়ে। ও এরকম করে করে অনেক হচ্ছে, বাট সেরকম টাকা খুব ইনকাম হচ্ছে না যে ও ওপরে গিয়ে সেটেল হতে পারবে, সেই টাকাও পাচ্ছে না, সেই কারেন্সিটাও পাচ্ছে না, খুঁজেই যাচ্ছে। এবার হঠাৎ করে এরকম খুঁজতে খুঁজতে এরকম দেখানো হয়, সিন শিফট হয় যে একটা একটা মেয়ে, মেয়ে এরকম কোথা থেকে এসছে, এসে মেয়েটা এক্সপ্লোর করতে চাইছে, কাশিকে এক্সপ্লোর করতে গিয়ে একটা গুহার মধ্যে পড়ে। তার পিছনে তাড়া করে ওই ওপরের মহলের লোকজন, কারণ ও একটা মেয়ে। ঠিক আছে, এবার এরকম তাড়া করেছিল, তাড়া করে ওকে ধরার চেষ্টা করে। আর বাচ্চা বড় কথা, ওর কাছে একটা পাথর আছে, যে পাথরটা একটু সিগনিফিকেন্স আছে, সিনেমার সাথে রিলেটেড আছে বা আমাদের মাইথের সাথে রিলেটেড আছে, সেটা পরে বলছি। তো পাথর ও সেই দৌড়াতে গিয়ে পড়ে হচ্ছে একটা গুহার মধ্যে, গুহার মধ্যে দেখে একটা শিবলিঙ্গ আছে, রুদ্রাক্ষ দিয়ে মোড়ানো একটা শিবলিঙ্গ, যার ওপর একটুক 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 করে জল পড়ছে। আর সেখানে ধ্যান যোগে একজন যোগী বসে আছে, মাথা দিয়ে এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, পুরো ব্যান্ডেজ করা সারা শরীর, এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দুটো খোলা, বয়স প্রচন্ড বয়স হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, খুবই দুস্থ অবস্থা। সেখানে গিয়ে রিভিল হয় ই আর কেউই না, আমাদের অমিতাভ বচ্চন অ্যাজ অশ্বত্থামা। উফ, হোয়াট এ অরা, হোয়াট এ বিউটি অ্যান্ড হোয়াট এ অরা। সত্যি অশ্বত্থামা মানে পুরো সিনেমা একা প্রভাসের পুরো ওভারশ্যাডো করেছে অশ্বত্থামা, আর এদিকে ইয়াস্কিন। প্রথম হাফের কথা বলছি এটা, আমি এখনো দিন দ্বিতীয় হাফ আসিনি, প্রথম হাফ চলছে এটা। এবার এরকম করে করে করতে তো এক সময় ভেতরে খবর, এবার অনেক রকমের জোক চলে ভেতরে, আড্ডা মারা চলে, ফালতু করা জোক আছে বাস, কমেডি বাড়তি কমেডি করার চেষ্টা করা, যেগুলো না করলেও হতো, তাও করেছে এরা। ঠিক আছে, মেনে নিলাম, চলো। দিশা পারেনি কেন সিনটা দেখানো হয়েছে আমি জানি না, বাট স্টোরি বিল্ডিং এ একটু হলেও ওর যোগ, মানে একটু হলেও স্টোরি বিল্ডিং করতেও সমর্থ হয়। আচ্ছা বলে রাখিস, যে বড় জায়গাটার কথা আমি বারবার বলছি, যেখানে উচ্চপদস্থ ব্যক্তিরা থাকে, তার ওর জায়গাটার নাম দেওয়া আছে কমপ্লেক্স। ওকে, ওই কমপ্লেক্সে যেতে গেলে একটা হিউজ পরিমাণ টাকা বা ইউনিট লাগে, ইউনিট বলে ওখানকার টাকাকে, মানে বলছে তখনকার টাকাকে টাকা হিসেবে হিসাব করতে নেই, ইউনিটস, কত ইউনিটস আছে তোমার কাছে, কত 1 মিলিয়ন না কত ইউনিটস লাগে ওপরে যেতে গেলে। এবার সেটা প্রবাসের কাছে নেই। টোটাল যখন প্রবাসের সঙ্গে এন্ট্রি করা নেয়, তখন প্রবাসের কাছে আছে মোটামুটি 5,000 ইউনিট মতো। ঠিক আছে, এবার আর প্রভাসের বস সভা আছে, তো প্রভাস সবার কাছে ধার নিয়ে খায়, কাউরে কাউরে ধার শোধ করে না। প্রভাস সবার কাছে ধার নেবে কিন্তু কাউরে ধার দেবে না, মানে ধার শোধ করবে না, সবার কাছে বাকি। যে যে ঘরে থাকে সেই ঘরওয়ালার কাছে বাকি রয়েছে ওর, মানে ঘরওয়ালা বলছে তুমি আর টাকা কবে ফেরত দেবে, কি করতে তোমায় দিয়েছিলাম, বলে ও দেবো দেবো, ওপরে ওপরে কমপ্লেক্সে যাই, তারপর সব টাকা শোধ করে দেবো। এরকমই অ্যাটিটিউড প্রভাসে দেখানো হয়েছে। এবার প্রভাসের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক স্টোরি একটু দেখানো হয়, যে প্রভাস যখন ছোট ছিল একটা কোনো যুদ্ধে তার বাবা মারা যায়, তখন একজন ক্যাপ্টেন তাকে মানুষ করে। আর এবার কথা বলি, প্রথম থেকে যখন প্রভাস ছোটবেলা থেকে দেখানো হচ্ছে যে মানুষ সমাজ দুভাগে ভাগ হয়ে গেছে, একজন হচ্ছে বিদ্রোহী দল আর হচ্ছে শাসক দল। শাসক দল যারা তারা কমপ্লেক্সে থাকে, আর যারা বিদ্রোহী দল তারা নর্মাল মানুষদের মধ্যে থাকে, তারা বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে, কারণ তারা অত্যাচার করে। এবার এই শাসক দলের এবার প্রভাসকে যে মানুষ করেছিল সে হচ্ছে তখন বিদ্রোহীদের নেতা ছিল, ক্যাপ্টেন ছিল। ওকে, এবার এরকম দেখানো হয় যে প্রভাসকে সে খুব কষ্ট করে মানুষ করছে, বড় করছে, যুদ্ধ শুদ্ধ শেখাচ্ছে, অনেক একটা ব্যাক স্টোরি দেখানো হয় প্রভাসে। একটা সময় গিয়ে কি হয়, প্রভাসকে সে বিক্রি করতে যায় কমপ্লেক্স, মানে প্রভাসকে সে বিক্রি করে কিছু টাকা ইনকাম করার জন্য, যেহেতু বিদ্রোহ করতে গেলে টাকা লাগে না, তো একটা সময় না পেরে কি করে প্রভাসকে বিক্রি করার জন্য রাজি হয়। এবার যেই প্রভাসকে বিক্রি করার জন্য রাজি হয়, বলে সরি ভৈরবা, যে বিক্রি করতে হচ্ছে তোমাকে, হর্নের দরজা knock হয়, দেখে ওই প্রভাস আগে বুঝতে পেরেছে যে ওর বাবাকে বিক্রি করার ধান্দায় রয়েছে, প্রভাস ওর বাবার বেঁচে দিয়েছে কমপ্লেক্সের কাছে। মানে এখান থেকে এই প্রভাসের ব্যাকগ্রাউন্ড বা ক্যারেক্টারিস্টিক্স এর সম্পর্কে আমরা একটু জ্ঞান লাভ করি, করে এবার এখান থেকে গল্প আস্তে আস্তে ফাস্ট ফরওয়ার্ড হয় একটু, যে প্রভাসের সাথে অশ্বত্থামার দেখা হওয়া, অশ্বত্থামা, আচ্ছা অশ্বত্থামার সাথে প্রভাসের দেখা হলো কি করে। এই যে মেয়েটার কথা আমি বলছিলাম, যে
যে মেয়েদের কথা বলছিলাম যে 5 মাস বা 150 দিন গর্ভধারণ করতে পারে, তারপর ইয়াস্কিন তোমার থেকে জিস বের করবে, করে সেটাও নিজের কাছে বা নিজের এক্সপেরিমেন্টে লাগাবে, ঠিক আছে? এবার ওর মধ্যেই দেখানো হয় দীপিকা পাড়ুকোন। নামটা খুব সিগনিফিকেন্স নাম, SUM-80, 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 ঠিক আছে? কেন সিগনিফিকেন্স বলছি পরে। এবার এই মেয়েটাকে দেখানো হয়, এই মেয়েটা ওদের আন্ডারে কাজ করে, ইয়াস্কিনের আন্ডারে কাজ করে, সুপ্রিমের সেবা করে। কিন্তু কিছুক্ষণ পর দেখানো হয় ওর মধ্যে একটা একটা জীবন পালিত হচ্ছে। এবার যদি ইয়াস্কিন জানতে পারে যে এর মধ্যেও ক্ষমতা এসে গেছে, এর মধ্যে পর্যন্ত ক্ষমতা ছিল না কিন্তু হঠাৎ করে ক্ষমতাটা এসছে, এবার এর মধ্যে জীবন পালন হচ্ছে, কখন তো ইয়াস্কিনে মেরে দেবে। সো তারপরে দেখানো হচ্ছে যে সে মেয়েটা আস্তে আস্তে কনসিভ করছে, বাচ্চা হয়েছে, জিজ্ঞেস করা হয় কতদিন, বলে 5 মাস। তাহলে মানে ও অলমোস্ট সেই টাইম পিরিয়ডটাকে ক্রস করে গেছে, যে টাইম পিরিয়ডটা ইয়াস্কিন চাইছিল। সো এবার শুরু হয়, মেয়ের ওর একটা বান্ধবী ছিল, বান্ধবীটা বলে না আমায় বলো না, আমি বাচ্চাটাকে চাই। বলছে এ বাচ্চা নেই তুমি কি করবে, বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা, বাবা মার বাচ্চা না, একটা এক্সপেরিমেন্টের ফল, যত এর বাবা না থাকুক মা তো আছে, আমি বাচ্চাটাকে চাই, ঠিক আছে? এবার এই জায়গার থেকে একটা দ্বন্দ্ব শুরু হয়, এবার কিছু না কিছু করেই ইয়াস্কিন জানতে পারে যে এ কনসিভ করেছে। এবার তখন ওকে হাইলি মানে সিকিউরিটি জায়গায় রাখা হয়, যাতে ও কোথাও পালাতে না পারে। এবার জোর করে ওকে সেই মেশিনের মধ্যে ঢোকান, যেখান থেকে শরীরে জিস বের করা হবে। যে জিস্ট বের করতে চায় না, মেশিন বন্ধ হয়ে যায়। মেশিন বন্ধ হয়ে যায় না বন্ধ করা হয় সেটা আলাদা পুরো একটা কনসেপ্ট। এবার তখন ওকে একটা একটা জায়গা আছে, মানে মেশিনে যখন, ওই মেশিনে যখন কেউ উঠে মরে যেত না, একটা কুয়ো আছে, আগুনের কুয়া, ওর মধ্যে অটোমেটিক বডিটা চলে যেত, পুড়ে যেত। এবার সেই কুয়োর মধ্যে ওর বডিটাকে অটোমেটিক ফেলে দেয় মেশিনটা। এবার সেখানে একটা মেয়ের সাথে ওই বাঁচে, সেই মেয়েটাই যে মেয়েটা ওকে বলেছিল যে আমি বাচ্চাটাকে চাই। তখন মেয়েটাকে দীপিকা পাড়ুকোন জিজ্ঞেস করবে যে তুমি এরকম বানাচ্ছ কেন আমাকে। বলছে আমি এদের মধ্যে একটা এজেন্ট হিসেবে কাজ করতাম, আসলে আমি এরকম বিদ্রোহী দলের লোক, তো তোমার এখানে থাকা সুরক্ষিত না, তুমি আমার সঙ্গে চলো। তো সেখান থেকে দীপিকা পাড়ুকোনকে বের করে নেবে, বের করে নিয়ে যেতে চাইবে। এবার যেতে গিয়ে একটা সময় পর মেয়েটাও নিজের জীবন দেওয়ার জন্য মানে একটা স্যাক্রিফাইস করবে, যে হয় মেয়েটাকে মরতে হতো না দীপিকা পাড়ুকোনের মরতে হতো, এরকম কিছু একটা করে স্যাক্রিফাইস করবে যাকে দীপিকা পাড়ুকোন বাঁচতে পারে। এবার দীপিকা পাড়ুকোন ওখান থেকে বেরিয়ে যাবে অনেক কষ্টে। আমরা প্রথম জানতে পারবো যে ওই পেটের মধ্যে কোন ক্ষমতা আছে, আর সেখানে যখন দিবে ওই আগুনে একটা পুরো বলা থাকবে, আগুনের মধ্যে হাঁটতে হবে, পেটের উপর হাত দিয়ে না আগুনের মধ্যে হাঁটা শুরু করবে ও। সেই মুহূর্তে ফার্স্ট বোঝা যাবে যে দীপিকা পাড়ুকোনের ওই পেটের মধ্যে কিছু একটা, তো যে জিনিসটা আছে সেটা সাধারণ কোনো জিনিস না। তো এই জায়গাটা থেকেই সিন আবার কাট, আবার ইতিহাসের তো সিন দেখানো হবে, অশ্বত্থামার সিন দেখানো হবে, মহাভারতের একটু সিন দেখানো হবে, আবার বর্তমানে ফেরত আসবে অশ্বত্থামা মানে পুরো সিন গুলো জাস্ট রিকল করতো, মানে মাথার মধ্যে মনে করতে কি কি করেছিল, এইসব জিনিস রিকল করতে করতে তখন বাউন্টি বেরোবে। বাউন্টি মানে হচ্ছে এই দিবাগনকে ঘোরার উপরে টাকা দেওয়া হবে, দিবাগনকে ধরে আনতে পারলে এত টাকা। অশ্বত্থামা বুঝতে পারে যে পারুকানের মধ্যে কিছু একটা রয়েছে, আর অশ্বত্থামাকে সেটা রক্ষা করতে হবে। এই প্রথম আমরা প্রভাস ভার্সেস অশ্বত্থামার ফাইট দেখতে পাবো শেষ তখন। অসাধারণ ফাইট, অশ্বত্থামা জাস্ট মানে প্রভাসকে ওভারব্লো করে বেরিয়ে যাবে, অশ্বত্থামা ভীষণ মারবে প্রভাসকে, রামপার মারবে। হবেই তো, কোথায় কত যুগ আগেকার একটা যোদ্ধা, আর কোথায় এখনকার তখনকার একটা যোদ্ধা। আরেকটা জিনিস, অশ্বত্থামা প্রভাসে যখন মারপিট হচ্ছিল না, একটা হাইটের ডিফারেন্স দেখানো হয়েছে। অশ্বত্থামা মেবি 8 ফিট আপ, আর প্রভাস তার কোমরের কাছাকাছি বা বুকের কাছাকাছি এরকম। কারণ যখনকার যুগে লোক অশ্বত্থামা, তখনকার যুগে মানে হাইট কিন্তু অনেক বেশি হতো। সো একটা ভালো পয়েন্ট ঠিকঠাক জায়গায় রেখেছে নাগাসুই। তো আবার সিনেমা চলতে থাকে ধীর গতিতে। প্রথম হাফটা বড্ড বোরিং, বড্ড স্লো চলেছে একটু হলেও, আর একটু বোর করবে তোমাকে, ফাও ফাও জোক, ফাও ফাও ক্যামিও কটা, কোনো মানে হয় না সেই সব ক্যামিও। হ্যাঁ রাজামৌলি ক্যামিও আছে, বাউন্ড যখন দীপিকা পাড়ুকোন থেকে হতে যাবে, দেখানো হবে যে রাজামৌলির আন্ডারে আগেও কাজ করতো প্রভাস, তো রাজামৌলির একটা ক্যামিও আছে, চলতে থাকে এভাবে। তো মেনলি ঝামেলাটা হয় প্রভাস যখন দীপিকা পাড়ুকোনকে ক্যাপচার করতে যায়, অশ্বত্থামা এসে দুমদাম মেরে দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেরিয়ে যায়। এবার দীপিকা পাড়ুকোনকে নিয়ে বাঁচাবে কোথায়, সুমাতিকে নিয়ে বাঁচাবে কোথায়, সাম্ভালা। আবার বলি,
সাম্বালা সত্যিকারে এই মাইথোলজি সেই জায়গা যেখানে সাম্বালা হচ্ছে সেই জায়গা যেখানে সত্যিকারে কল্কি অবতারে জন্ম হবে, অ্যাকর্ডিং টু মাইথোলজি অ্যান্ড বিষ্ণু পুরাণ অ্যান্ড কল্কি পুরাণ। তিনটে অনুযায়ী একই কথা। সাম্ভালা বলে একটা জায়গায় একটা বটবৃক্ষর নিচে, বড় বটবৃক্ষ, তার নিচে কল্কির জন্ম হবে। ঠিক আছে, বলছি একটা নক্ষত্র। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা জানতাম যতদূর আমরা যেইটুকু আমরা জানি যে কল্কি যখন জন্মাবে, কল্কি যখন যুদ্ধে নামবে তখন একটা ঘোড়ায় করে যুদ্ধ নামবে, সাদা ঘোড়া। কিন্তু এখানে একটা সিগনিফিকেন্স দেখিয়েছে যে ওটা সাদা ঘোড়া না, ওটা একটা নক্ষত্র। যখন কল্কি জন্মাবে বা আসবে পৃথিবীতে অবতীর্ণ হবে, তখন ওই নক্ষত্রটা থাকতে হবে, তবে কল্কি জন্মাবে। ওটা নাকি প্রতি 200 বছর না 20,000 বছরে একবার আসে, এরকম সামটাইম একটা অ্যামাউন্ট আছে, এত বছর পর পর আসে। তো ওটাকে যদি আটকে দিতে পারে তো কাল কল্কি অবতারে জন্মাবে না। তো কালী পুরুষ এখানে চেষ্টা করবে, ইয়াসকে নিয়ে চেষ্টা করবে এই জন্মটাকে যাতে না হতে দেওয়া যায়, জন্মটাই যাতে না হয়। ওকে, তো এখানে আরেকটা জিনিসের এন্ট্রি দেখানো হবে হঠাৎ করে সেকেন্ড হাফে, গান্ডিব ধনুষ, যাকে কেউ হ্যান্ডেল করতে পারছে না, মানে হাতে দিতে পারছে না গান্ডিবে কেউ। যে হাত দিয়ে হাত পুড়ে যাচ্ছে, রোবট হাত দিতে আসছে, হাত পুড়ে ঝলসে যাচ্ছে রোবটের। গান্ডিব ধনুষে এখানে এন্ট্রি দেখানো হয়। বইটা অনেক বড় বই, মোটামুটি 2 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কাছাকাছি বইটা। কিন্তু প্রথম হাফে বোর করলে তোমার সেকেন্ড হাফে একটু বোর করবে না। এবার এবারে এরকম গল্প চলতে চলতে সেকেন্ড হাফে গল্প শুরু হয় আস্তে আস্তে, যে সাম্ভালার মধ্যে মানুষরা ওকে মা বলে ডাকছে, সাম্ভালার মধ্যে মা ওকে সম্মান দিচ্ছে, কারণ ও সবাই মনে করছে ওর মানে সুমতির কোলে, মানে পেটের মধ্যে কল্কি অবতার জন্মগ্রহণ করতে চলেছে, সবাই মনে করছে। মানে এমনকি যখন সাম্ভালায় প্রথম দিব্যাবলোকন পা দেয়, সেই দিন বৃষ্টি শুরু হয়েছিল বহু যুগ পর। এটা একটা সাইন যে কিছু ভালো হতে চলেছে, কারণ সেই যুগ পর্যন্ত বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছিল। বহু যুগ পর সেদিন সাম্বালায় বৃষ্টি হয়েছিল। আর অশ্বত্থামা সবসময় দিব্যাবলোকনের পিছনে পিছনে ঘুরছে। এবার দিব্যাবলোকন বলছে তুমি আমার পিছনে ঘুরছো, কিন্তু তখন ওকে বলবে যে আমি একটা ভুল কাজ করেছিলাম, সেটা পশ্চাতাপের জন্য আমি পিছনে তোমার ঘুরছি, যাতে আমি আমার ভুলটাকে শোধরাতে পারি। তো এবার চলবে, কারণ শাশ্বত বলবে ঠিক আছে, তুমি যদি সুমাতি দিয়ে ঘুরে আনতে পারো বা ওকে ধরে আনতে পারো, তো আমি তোমাকে হাত ধরে কমপ্লেক্সে নিয়ে যাব। ঠিক আছে, তো সেই লোভে ও পুরো বুজ্জি ডিস্ট্রয় হয়ে গেছিল অশ্বত্থামার সাথে যুদ্ধে, প্রথম যুদ্ধে বুজ্জি পুরো ডিস্ট্রয়, বুজ্জিকে পুরো হাত পা ছাড়িয়ে দিয়েছিল অশ্বত্থামা। আবার বুজ্জিতে রিবিল্ড করে, বুজ্জিকে আবার পুনরায় আবার ঠিকঠাক করে আরো অ্যাডভান্স করে যায়। এবার সাম্ভালাকে একা ঢুকতে পারবে না, ওর একটা বন্ধু ছিল, সে সাম্ভালার লোক ছিল, মানে সে সাম্বালার থেকে এসেছিল, সেও একটা বিদ্রোহী ছিল, ওর একটা ভাই ছিল বা বন্ধু ছিল বা শিষ্য ছিল, যাই হোক বলতো, ওকে গুরুদেব বলতো, যেহেতু তো শিষ্যই বলা যায় একদিক দিয়ে। এবার সে এরম সে তার দৌলতে এবার সে মানে এবার একলাস ভৈরবা সাম্বালার এন্ট্রি মারলো। এন্ট্রি মারার পর এবার যুদ্ধ শুরু। সাম্বালা যেহেতু এন্ট্রি ও মেনে নিয়েছে, এবার কালকির মানে কালীপুরুষের আর্মি বা ইয়াসকিনের আর্মিও খবর পেয়ে গেছে যে সাম্বালা কোথায়। এবার ওরা অ্যাটাক করেছে, এদিকে এও দিব্যাবর্গনদের তোলার জন্য সে গরিলা মতো একটা কি স্যুট পরে, মানে বুঝছি গরিলা মতো একটা স্যুটে রূপান্তরিত হয়ে গেছে। এবার সেই নিয়ে মারপিট হচ্ছে, এবার অশ্বত্থামার আমাদের এর মধ্যে মারপিট শুরু হয়েছে। তো হলোগ্রামের বিশেষ ব্যবহার দেখানো হয়েছে অনেক জায়গায় সিনেমাটায়, যেহেতু অ্যাডভান্স সিনেমা এটা অনেক, যে হলোগ্রাম করে কি করে 2-3 বার উল্লু বানানোর চেষ্টা করা হয়েছে। এমনকি লাস্ট কমব্যাটেও যখন প্রভাস সুমা থেকে বেরোনোর চেষ্টা করে, তখন একটা হলোগ্রামে ইউজ করেছিল। তো হয় এভাবে। এবার একটা জায়গায় দেখানো, একটা পয়েন্টে দেখানো হয় যে অশ্বত্থামার হাতে লাঠি দেখানো হয়েছিল একটা। এবার জিজ্ঞেস করে লাঠিটা কি, বলে এটা কোনো লাঠি না, এটা সাধারণ কোনো লাঠি না, এটা হলো বিজয় ধনুক বা বিজয় ধনুষ। কোন বিজয় ধনুষ? যেটা কর্ণের হাতে ছিল, যে ধনুক থাকাকালীন কর্ণকে কেউ হারাতে পারতো না, যেটা স্বয়ং পরশুরাম তাকে দিয়েছিল। সেই ধনুকটার একটা সিগনিফিকেন্স দেখানো হয়, যেটা অশ্বত্থামার হাতে ছিল। তো এবার সে লাঠি দ্বারা দেখানো হয়, বলে এটা একটা জায়গায় বলে যে এটা একটা অশ্বত্থামায় বলে যে এটা বিজয় ধনুক, এখন শুধুমাত্র বুড়োর লাঠি হয়ে রয়ে গেছে। তো এবার কমব্যাটে এবার যাই হোক অশ্বত্থামা আর ভৈরবার আবার একটা কমব্যাট দেখানো হয়। এইদিকে
ইয়াস্কিনের আর্মিও আক্রমণ করে দিয়েছে সাম্বালায়। একটা বিশাল বড় প্রায় ইনফিনিটি ওয়ারের সমতুল্য একটা যুদ্ধ দেখানো হয়। ভালো লাগলো যুদ্ধটা, সত্যি ভালো লাগে, ভালো একটা কমব্যাক দেখিয়েছি লাস্টে। এবার লাস্টে দেখানো হয় যে পুরো অশ্বত্থামাকে না ট্র্যাপ করে দিয়েছে। ওর সামনের থেকে সুমতিকে নিয়ে যাচ্ছে উড়িয়ে, সুমতিকে ওর সামনের থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। পুরো অশ্বত্থামা ট্র্যাপ ইয়াস্কিনের আর্মির দ্বারা, যে সুমতিকে ওরা নিয়ে যাবে। এবার সুমতিকে নিয়ে যাচ্ছে, অশ্বত্থামা চিৎকার করছে, কিচ্ছু করতে পারে মানে আটকে গেছে না, পুরো ট্র্যাপ হয়ে গেছে ও। এই সময় একটা আসে মেন টুইস্ট, মেন আইকনিক টুইস্ট, যে টুইস্টের আশা কেউ করেনি। ওই যে অশ্বত্থামার দণ্ডটা ওর হাতে ছিল, যেটা বলছে বিজয় ধনুক, সেটা গড়াতে গড়াতে না প্রভাসের হাতে এসে পড়ে। আর ফর সাম টাইম হলেও প্রভাসের মধ্যে কর্ণর ছবি দেখা যায়। প্রভাস রূপান্তরিত হয় কর্ণতে। আর কেয়াহি পে কর্ণ হয়ে কি মার মারলো ইয়াস্কিনের আর্মি, উফ। আর লাস্ট মুহূর্তে মানে শাশ্বতের বুকে ঢুকিয়ে দিল ওই বিজয় ধনুকের ওই দান্ডিটা। আইকনিক আইকনিক। কিন্তু পুরো যুদ্ধ কমপ্লিট হওয়ার যখন করে সুমতিকে নিয়ে নেমে আসে, ও হঠাৎ করে মনে পড়ে ওর মধ্যে থেকে কর্ণের সত্তাটা কথা হারিয়ে যায়। আর সেই আবার ওর মানে আবার সে নিজের পুরনো সত্তা, যে সুমতিকে নিয়ে যেতে হবে অত টাকা ইউনিটের জন্য, সেই সত্তা ফিরে আসে। মানে ভেড়াওয়া হয়ে যায়, আবার কর্ণর থেকে ভেড়াওয়া হয়ে যায়। এবার তখন ও আবার যা কাজ, ওর যেহেতু ভুলে গেছে কর্ণর সত্তার মধ্যে, কিছুক্ষণের জন্য না চালা দিয়ে বসলে আবারও ভেড়াওয়ায় ফিরে এসছে। ও অশ্বত্থামার সামনের থেকেই সুমতিকে নিয়ে চলে যায়। এখানে সিনেমাটা শেষ হয়, ঠিক আছে। এবার এবার নিয়ে যাওয়ার সময় অশ্বত্থামা মনে পড়ছে যে এভাবে কর্ণকে বাঁচিয়েছিল, যেভাবে কর্ণকে সে বলেছিল যে মুঝে দেরি তো নেই হো গই, তো ও বলছে নাই মিত্র তুমি আভি ঠিক সময় পে আয়ে হো। তো এই সিন কয়টা ইতিহাসের সিন দেখানো হয় এই জায়গাটায়, যে কিভাবে মনে পড়েছিল অশ্বত্থামার, যে কিভাবে ওর বন্ধু ওকে বারবার বাঁচাতো যুদ্ধের সময়। তো এবার একটা এবার একটা লাস্টে একটা সিন আছে, যে সিনটা যদি তুমি উঠে না যাও তখন দেখতে হবে যে একটা গুরু মতো আছে রাক্ষসদেরও। আমার কেন মনে হচ্ছে জানি না শুক্রাচার্যের রেফারেন্স মনে হচ্ছে আমার, খুব মনে হচ্ছে। যখন এই গুরুদেবটা এরম ভাবে আসনে বসে আছে, তারপর যখন কথা বলছিল, আগে অনেকবার দেখেছি গুরুদেবটাকে, তো আমার কেন জানি না শুক্রাচার্য রেফারেন্স মনে হচ্ছিল। হতেই পারে, না হওয়ার কিছুই নেই, যেহেতু মাইথোলজি অ্যাডেড, মাইথোলজি থেকে নেওয়া হয়েছে পুরো সিনটা, সিনেমার জিস। তো মনে হলো শুক্রাচার্য রেফারেন্স হতেই পারে। চলো, তো এবার ও বলবে যে একটা এরকম ধনুক পাওয়া গেছে, গান্ডিফ পাওয়া গেছে, তো কেউ তাতে হাত দিতে পারছে না। এবার একটা সিন বলি, যখন সুমতি ওই জাহাজ থেকে অজ্ঞানে পালাবে, তার আগে না ওর শরীর থেকে এক ফোঁটা জিস্ট বেরোবে। সেই এক ফোঁটা জিস্ট কালীপুরুষ নিজের মধ্যে ইনসার্ট করবে। আর কালীপুরুষের ফিগার, বিশ্বাস করো, অসাধারণ একটা ফিগারে পরিণত হয়, বা নিজের শরীরে পুরো শক্তি কিছু না 10 থেকে না 25% শক্তিও ফিরে পাবে। তখন ও কি করবে, সেই গানের ধনুকটাকে হাতে তুলে নেবে, তুলে নিয়ে পুরো শক্তি দেখা যাচ্ছে কালকে কালীপুরুষের শক্তি আর ফিরে পেয়েছে। তো তখন বলবে, তখন যে গুরুদেব ছিল সে বলবে যে আমি বুঝতে পারছি তুমি কেন ওই মেয়েটা এত করে চাইছিলে, বা এত করে শরীর থেকে জিস বের করতে চাইছিলে। চিন্তা করো না ইয়াস্কিন, আমি ওই শরীর থেকে জিস বের করে আনবো, বা আমি শরীর থেকে জিস বের করবো। এবার ইয়াস্কিন বললো না, এবার তোমরা কেউ না, এবার আমি যাব। এখানেই সিনেমা শেষ। তো এর থেকে আমরা কি বুঝলাম, মাইথোলজি আর সায়েন্স দুটোর একসঙ্গে মিক্সিং করে একটা বোম বানানো হয়েছে, যার নাম কালকি। আমার সুন্দর গ্রাফিক্স, যেরকম সুন্দর স্টোরি, সে সুন্দর ডিরেকশন। শুধু মাইনাস পয়েন্ট দুটো আছে, এক দিশা পাটানি জমলো না ঠিক, আর ফাও ফাও করা জোক মারা, যেগুলো কোনো জমলো না, আর ফাও ফাও করা ক্যামিও। ক্যামিও আমার বড় ইন্টারেস্টিং ক্যামিও আছে। এক, বিজয় দেবারকন্ডা অ্যাজ অর্জুন, মাইন্ড ব্লোয়িং। কর্ণ অ্যাজ প্রভাস মানা ইচ্ছে বলতে আমার খুব একটা পার্সোনাল রিজন বলছি মানায়নি আমার। কর্ণ হিসেবে প্রভাসকে, প্রভাস আছে ভীম হলে বেটার লাগতো, কিন্তু কর্ণ প্রভাস, হ্যাঁ যদিও কর্ণকে আনার গল্পের মধ্যে দরকার ছিল, কারণ মাইথোলজি বলে অনেক অস্ত্র শস্ত্র যা আগেকার দিনে ইউজ হতো সেই এখনো রয়েছে, সেটা নিয়ে কলি যখন নিজের পুরো পটেনশিয়ালে আসবে, কলকি অবতার তখন জন্মে সেই অস্ত্র শস্ত্রগুলো দিয়ে তাকে মারবে। তার মধ্যে একটা হচ্ছে পরশুরামের
পর্ষা বা কুঠার, আরেকটা হচ্ছে সূর্যদেবের থেকে নির্মিত বা সূর্যদেবের আশীর্বাদ ধন্য সূর্যদেব পুত্র কর্ণর সেই কবচ আর কুণ্ডল, ওটা নাকি এখনো পৃথিবীতে আছে। এই জন্যই কর্ণর সিগনিফিকেন্স দেখালো, কারণ কর্ণর যখন কালি নিজের ফুল পটেনশিয়াল আসবে এবং কালকিও কিন্তু নিজের পুরো শক্তি মানে আরো বাড়ানোর জন্য সেই কবচ আর কুণ্ডল আবার ধারণ করবে, যাতে কলি কালকি আরো পাওয়ারফুল হতে পারে। আর কালকি কিন্তু একা লড়বে না, কালকি কিন্তু নারায়ণের সবচেয়ে শক্তিশালী ওটা, কিন্তু একা লড়তে পারবে না কালীপুরুষের বিরুদ্ধে, কারণ কালীপুরুষ এতটা পাওয়ারফুল। ওর বিরুদ্ধে লড়বে 7 চিরঞ্জীবী। মানে ভাবো কালী কতটা পাওয়ারফুল হবে, যেখানে নারায়ণের একটা সবচেয়ে বড় অবতারও কার সঙ্গে লড়তে পারছে না, সেখানে আরো তার লাগছে 7টা চিরঞ্জীবী, যারা সেই সত্যযুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কলিযুগ পর্যন্ত বেঁচে আছে। এই সবাই মিলে কালকিকে ট্রেনিং দেবে, কালকি অবতারকে ট্রেনিং দেবে ওর বিরুদ্ধে লড়ার জন্য। তার মধ্যে মেন হচ্ছে হনুমান, কৃপাচার্য, পরশুরাম এক্সেট্রা। মেন কথা বললাম। এবার এরা সবাই মিলে ট্রেনিং দেবে, কলকিকে তৈরি করবে সেই বড় যুদ্ধের জন্য। তারপর কালকি এই সবাইকে একসাথে নিয়ে একটা টিম বানিয়ে কালীপুরুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, কালীপুরুষকে হারাবে, আবার সত্যযুগের সৃষ্টি করবে। এই হচ্ছে গল্প, কালকির জন্মের গল্প। এবার কালকি কবে জন্মাবে? কালকি জন্মাবে সেদিনই যেদিন পৃথিবীতে অন্যায় অবিচার নিজের শেষ সীমা লঙ্ঘন করবে। পাপ যখন নিজের হাড়ি পূর্ণ করবে, যখন হাড়ি পাপে পূর্ণ হয়ে যাবে, আর পিছনের জায়গা থাকবে না, কোথাও ভগবানের নাম থাকবে না, সবাই হিংসায় রাগে ভর্তি হয়ে যাবে, কেউ আর ভগবানের নাম গান করবে না, ভগবান জিনিসটা বিলুপ্ত হতে চলবে। তখনই কালকির জন্ম হবে, পৃথিবীকে আবার সত্যের পথ দেখানোর জন্য, অন্যায় থেকে আমাদের রক্ষা করার জন্য, আর পৃথিবীতে আবার সত্যযুগ স্থাপনা করার জন্য। এখানেই কালি সিনেমাটা শেষ হচ্ছে। কিন্তু কালকি সিনেমাটা শেষ হলেও কালকিতে যে সিনটা দেখালো, যে লাস্টে যে প্রভাস আবার মনে পড়লো যে একে আমার নিয়ে যেতে হবে বলে অশ্বত্থামার সামনে উড়ে গেল, আর এদিকে কলকিও বা ইয়াস্কিন বলো, সে নিজের পাওয়ার আবার নিজের সেই পুরো পটেনশিয়াল আস্তে আস্তে আসছে। এখান থেকে বোঝা যায় যে এর এখনো অনেকগুলি পার্ট বেরোবে, কারণ কালকি শুধু সিনেমার, কালকি একটা ইউনিভার্স। খুব অসুবিধা আমি বা খুব আশ্চর্য হব না যদি পরের পার্টে সপ্ত চিরঞ্জীবীকেও দেখানো হয়। আর একটা কোয়েশ্চেন তোমাদের সবার কাছে, কৃষ্ণর মুখটা ডার্ক করে রাখা হয়েছিল, কৃষ্ণটা কি হয়েছে গো? মহেশ বাবু? অনেকে বলছে মহেশ বাবু। কৃষ্ণর মুখটা পুরো শ্যালোর মধ্যে রাখা হয় সারাক্ষণ, কৃষ্ণ মুখ কিন্তু রিভিল করা হয়নি। যতবার কৃষ্ণর কথা শোনানো হয়েছে, ভয়েস শোনানো হয়েছে, বা কৃষ্ণ লেআউট দেখানো হয়েছে, কৃষ্ণ মুখ কিন্তু রিভিল হয়নি। তাই কি হয়েছে, কৃষ্ণর চরিত্রে কে অভিনয় করেছে, কি মনে হয়? দেখা যাক। সো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, আর কালকে দেখতে যাও, সিনেমাটা ভালো বানিয়েছে, সত্যি ভালো বানিয়েছে, আমাদের আদিপুরুষের তো ভালো বানিয়েছে ভাই। নমস্কার। আর হ্যাঁ, পৃথিবীতে এবার থেকে পৃথিবী বলো ভারত বলো, দুটো কামব্যাকের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে 2024, চির স্মরণীয় দুটো কামব্যাক। এক হচ্ছে হার্দিক পান্ডিয়া কামব্যাক, আর এক হচ্ছে প্রভাসের কামব্যাক। চললাম, টাটা।